যাই হোক, তাহলে কি বলছিলাম যে একটা আধান যদি একটা সুষম চৌম্বক ক্ষেত্রে যদি একটা আধানকে রাখা হয়, তাহলে আধানটা কি থাকবে? আর সুষম চৌম্বক ক্ষেত্রে একটা আধানকে যদি স্থির অবস্থায় রাখা হয়, আধানটার উপরে বল হবে শূন্য। কারণ আমরা জানি এফ সমান হচ্ছে কিউ ভিবি সাইন থিটা। এফ সমান কিউ ভি বি সাইন থিটা। তাহলে ভিটা 0 হলে এফটা 0, তাহলে আধানটার উপর কোনো বল ক্রিয়া করবে না, আধানটা কি থাকবে? স্থিরই থাকবে। তাহলে আধানটার উপরে যেহেতু কোনো বল ক্রিয়া করবে না, আধানটা স্থিরই থাকবে, তাহলে গতিপথ থাকবে না। এটা হচ্ছে 1 নম্বর। তাহলে স্থির আধান স্থির অবস্থায় থাকবে, তার কোনো গতিপথ থাকবে না। 2 নম্বর দেখো, যদি থিটাটা 0 বা 180 ডিগ্রি হলে, থিটাটা কি 0 বা 180 ডিগ্রি হলে কি হবে? আধানটার উপরে ক্রিয়াশীল বল হবে F সমান হচ্ছে, থিটাটা 0 বা 180 ডিগ্রি হলে এফটা 0 হবে। আর এফটা যদি 0 হয়, তাহলে থিটাটা 0 বা 180 ডিগ্রি মানে কি? আধানটা চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল। আধানটা যদি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল হয়, অর্থাৎ আধানটা যদি স্থির থাকে বা মানে স্থির বলছি, আর 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি কোণে গতিশীল হয়, তার মানে কি আধানটা চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে যদি গতিশীল হয়, আধানটার উপরে কোনো বল ক্রিয়া করবে না। ফলে আধানটা সমবেগে সলেখা বরাবর চলবে। আবার রিপিট করছি, যদি আধানটা একটা সুষম চৌম্বক ক্ষেত্রে আধানটা মানে বি আর ভি এর মধ্যে, থিটাটা যে বি আর ভি এর মধ্যে কোণ, বি আর ভি এর মধ্যে কোণটা 0 বা 180 ডিগ্রি হয়, তার মানে কি আধানটা চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল হয়, তাহলে আধানটার উপর কোনো বল ক্রিয়া করবে না। ফলে আধানটা কি হবে? সমবেগে সলেখা বরাবর চলবে। এই দুটো হলো তোমার। এক্ষেত্রে বেগের গতিপথের কোনো পরিবর্তন হবে না, গতিপথে যেমন আছে সেরকমই থাকবে। দ্যাট মিনস সমবেগে সলেখা বরাবর চলবে। আর এখানে কি আধানটা স্থির থাকবে। এই দুটো। 3 নম্বর দেখো, 3 নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট, যে একটা আধান যদি চৌম্বক ক্ষেত্রে সমকোণে প্রবেশ করে, আধান যদি চৌম্বক ক্ষেত্রে সমকোণে প্রবেশ করে, তাহলে আধানটার গতিপথ কেমন হবে? খুবই ইম্পর্টেন্ট। দেখো, এটা একটা চৌম্বক ক্ষেত্র ধরে নিলাম, সুষম চৌম্বক ক্ষেত্র। এটা একটা সুষম চৌম্বক ক্ষেত্র ধরে নিচ্ছি। বলো তো, এই সুষম চৌম্বক ক্ষেত্র বি, এই চৌম্বক ক্ষেত্র বিটার অভিমুখ কোন দিকে আছে? এই সুষম চৌম্বক ক্ষেত্র বিটার অভিমুখ কোন দিকে? বোর্ডের তল বরাবর উপরের দিকে, মানে এইদিকে, বোর্ডের তল বরাবর উপরের দিকে। এই যে সুষম চৌম্বক ক্ষেত্র বিটা নিয়েছি, এর অভিমুখ হচ্ছে বোর্ডের তল বরাবর উপরের দিকে। এখন দেখো, একটা আধান কিউ আধান ভি বেগে এর মধ্যে এইদিকে প্রবেশ করলো। কিউ আধান ভি বেগে এর মধ্যে প্রবেশ করলো। তাহলে ভি এর সঙ্গে বি এর কোণ হলো 90 ডিগ্রি। কেন? ভিটা খাতার তলের সমান্তরালে, আর বিটা কি বোর্ডের তল বরাবর, মানে খাতার তল বরাবর উপরের দিকে। এইটা হচ্ছে বি, আর এইটা হচ্ছে ভি। এইটা হচ্ছে ভি, এইটা ভি, আর এইটা হচ্ছে বি। তাহলে কোনটা কত? 90 ডিগ্রি। তাহলে চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে, চৌম্বক ক্ষেত্রের লম্ব দিকে প্রবেশ করলো। এখন ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম যদি প্রয়োগ করো, আধানের উপরে যে বলটা ক্রিয়া করে, সেই বলটা যে সূত্রের সাহায্যে নির্ণয় করা হয়, বলটার অভিমুখ যে সূত্রের সাহায্যে নির্ণয় করা হয়, সেটা হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম যদি প্রয়োগ করো, তাহলে ভালো করে দেখো, এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক। চৌম্বক ক্ষেত্রটা কি বোর্ডের তল বরাবর উপরের দিকে। এইটা কি? এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক, উপর দিকটা। আচ্ছা, এইটা কি? আধানের আধানের গতির অভিমুখ। এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, এটা আধানের গতির অভিমুখ। তাহলে বলটা কি হবে? এটা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, এইটা কি আধানের গতির অভিমুখ। বলটা কোন দিকে হবে? এই দিকে। বলটা এই নিচে এই দিকে ক্রিয়া করবে। তোমরা যদি ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম তোমরা প্রয়োগ করো, বাম হাতের তর্জনীটা চৌম্বক ক্ষেত্রের দিকে, আর মধ্যমা কি আধানের গতির অভিমুখে স্থাপন করলে বৃদ্ধাঙ্গুলি কি করবে? আধানটার উপর ক্রিয়াশীল বলের অভিমুখ নির্দেশ করবে। এটা কি হবে? এবার ঘুরবে, মানে বলটা এই একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখ ক্রিয়া হবে। যখন তোমার এটা এখানে চলে আসবে, তখন আবার বলটা এই দিয়ে ক্রিয়া করবে। যখন এটা এখানে চলে আসবে, এখানে যখন আসবে বলটা এদিকে ক্রিয়া করবে। সবসময় বলটা একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখে এখানে যখন আসবে, এদিকে ক্রিয়া করবে। যদি তুমি সবসময় কি এই ও বিন্দু অভিমুখে ক্রিয়া করবে, কিরকম দেখো, যখন তুমি এখানে নিয়ে আসছো
আধানটার গতি চৌম্বক ক্ষেত্রটা এটা, আধানটার গতি অভিমুখ এটা, বলটা এই নিচের দিকে। যখনই ঘুরিয়ে দিচ্ছ চৌম্বক ক্ষেত্র এটা, আধানটার গতি অভিমুখ এটা, বলটা এইদিকে। যখন এইদিকে ঘুরিয়ে দিচ্ছ দেখো আধানটার চৌম্বক ক্ষেত্রটা উপর দিকে, আধানটার গতির অভিমুখ এই দিকটা, এই দিকটা, বলটা এইদিকে। তোমরা যদি ফ্লেমিং এর বামহস্ত নিয়ম প্রয়োগ করো দেখবে বলটা সবসময় এই ও বিন্দু অভিমুখে ক্রিয়া করছে, মানে একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখে ক্রিয়া করছে, ফলে আধানটা কি করবে, বৃত্তাকার পথে ঘুরবে। আবার বলছি, যখন একটা আধান সুষম চৌম্বক ক্ষেত্রের সমকোণে গতিশীল হবে, যখন একটা আধান সুষম চৌম্বক ক্ষেত্রের সমকোণে গতিশীল হবে, তখন আধানটার উপরে ক্রিয়াশীল চৌম্বক বলের অভিমুখ ফ্লেমিং এর বামহস্ত নিয়ম প্রয়োগ করলে এমন হবে যাতে আধানটা কি হবে, ওই চৌম্বক ক্ষেত্রে বৃত্তাকার পথে আবর্তন করবে। হ্যাঁ, ওই চৌম্বক ক্ষেত্রে বৃত্তাকার পথে আবর্তন করবে। কি বল, মজা গেছে? এইটাকে বলা হচ্ছে এই যে আবর্তন করছে, এই যে বৃত্তাকার পথে আবর্তন করছে তার পর্যায়কালকে বলা হচ্ছে, এই এই আবর্তন করছে এই কম্পাঙ্কটাকে বলা হচ্ছে সাইক্লোট্রন কম্পাঙ্ক। সাইক্লোট্রন নামক একটা কণিকা ত্বরণ যন্ত্র তোমরা পড়বে এই চ্যাপ্টারটি। কণিকা ত্বরণ যন্ত্রে এই কম্পাঙ্কটাকে ব্যবহার করা হয় বলে একে সাইক্লোট্রন কম্পাঙ্ক বলা হয়। আরেকবার রিপিট করছি, একটা আধান যখন সুষম চৌম্বক ক্ষেত্রে সমকোণে প্রবেশ করবে, একটা আধান যখন সুষম চৌম্বক ক্ষেত্রে সমকোণে প্রবেশ করবে, তখন আধানটার উপর একটা বল ক্রিয়া করবে এবং সেই বলটার অভিমুখ হবে সর্বদা একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী। ফলে আধানটা কার সূত্র অনুযায়ী, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুযায়ী প্রয়োগ করলে, ফলে আধানটা কি করবে, বৃত্তাকার পথে আবর্তন করবে। এবারে এই বলি, এই বৃত্তাকার পথে আবর্তনের সময় যে অভিকেন্দ্র বল, যখন একটা বস্তু বৃত্তাকার পথে আবর্তন করে তখন তার একটা অভিকেন্দ্র বলের প্রয়োজন হয়। একটা বস্তু যখন বৃত্তাকার পথে আবর্তন করে তখন তার একটা অভিকেন্দ্র বলের প্রয়োজন হয়। এই অভিকেন্দ্র বলের যোগান দেবে কে, এই আধানটার উপরে যে চৌম্বক বল ক্রিয়া করবে সেই চৌম্বক বলটাই অভিকেন্দ্র বলের যোগান দেবে। দেখো আধানটা যদি 90 ডিগ্রি কোণে প্রবেশ করে চৌম্বক ক্ষেত্রে, তাহলে তার উপর বল হবে, চৌম্বক বলটা হবে এফ সমান হবে কিউ ভি ইন্টু বি, কারণ সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে 90 ডিগ্রি কোণে প্রবেশ করছে, তাহলে আধানটার উপর বল হবে কিউ ভি বি। আর অভিকেন্দ্র বল কত, এম ভি স্কোয়ার বাই আর। এই কিউ ভি বিটা কি করবে, এম ভি স্কোয়ার বাই আর এর যোগান দেবে, তাই কিউ ভি বি সমান হবে এম ভি স্কোয়ার বাই আর। তাহলে আর সমান হবে, একটা ভি কেটে দাও, এম ভি বাই কিউ ভি, আর সমান হবে এম ভি বাই কিউ ভি। আর সমানুপাতিক এম ভি, আর যখন কিউ আর বি ধ্রুবক, কিউ আর বি কনস্ট্যান্ট, আর সমানুপাতিক কি 1 বাই কিউ, যখন এম ভি আর বি কনস্ট্যান্ট, এম ভি আর বি কনস্ট্যান্ট, আর সমানুপাতিক কি 1 বাই বি, যখন এম ভি আর কিউ কনস্ট্যান্ট। আচ্ছা, আবার দেখো তুমি এটাকে এইভাবেও করতে পারবে, আর সমান করতে পারবে ভি বাই কিউ বাই এম ইন্টু বি। এই কিউ বাই এমটাকে বলা হয় আপেক্ষিক আধান, কিউটা হচ্ছে আধান, এই কিউ বাই এমটা কি একক ভরের আধান, একক ভরের আধানকে বলা হয় আপেক্ষিক আধান। কিউ বাই এমটাকে কি বলা হয়, আপেক্ষিক আধান। তাই আর সমান হচ্ছে কি ভি বাই, তাহলে তখন কি হবে, আর সমানুপাতিক ভি। এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে কি হবে, এইটা ক্ষেত্রে আর সমানুপাতিক ভি, আর সমানুপাতিক 1 বাই কিউ বি, কিউ বাই এম, আবার আর সমানুপাতিক 1 বাই বি। এভাবে বলা যায়। তাহলে আরটা কোন কোন বিষয়ের উপরে কিভাবে নির্ভর করছে সেটা বলা যায়। তাহলে যখন একটা আধান সুষম চৌম্বক ক্ষেত্রে সমকোণে প্রবেশ করবে, তখন আধানটার উপরে ক্রিয়াশীল চৌম্বক বলের অভিমুখ ফ্লেমিং এর বামহস্ত সূত্র প্রয়োগ করে এমন দিকে হবে আধানটা সবসময় কি করবে, একটা বৃত্তাকার পথে আবর্তন করবে। এই আবর্তন, এই বৃত্তাকার পথের ব্যাসার্ধটা কিভাবে আমরা পাবো, কারণ আধানটার উপরে ক্রিয়াশীল বলটা, চৌম্বক বলটা ওই বৃত্তাকার পথে আবর্তনের জন্য অভিকেন্দ্র বলে যোগান দেবে। তাহলে কিউ ভি বি সমান এম ভি স্কোয়ার বাই আর, সেখান থেকে আর এর মানটা বের করলাম এবং আরটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা দেখলাম।
এখন দেখো একবার ঘুরে আসতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। তাহলে এর পর্যায়কাল টি সমান কত হবে? টি সমান হবে 2πr/v। টি সমান হবে 2πr/v, কারণ একবার ঘুরে এলে 2πr পথ অতিক্রম করবে কত বেগে? ভি বেগে। তাহলে কত সময় লাগবে? টি 2πr/v। দেখো আর সমান হচ্ছে mv/qb, তাহলে r/v যদি বলো তাহলে m/qb, তাহলে এইটা সমান হবে 2πr/v। আর মানে হচ্ছে mv/qb, তাহলে r/v মানে কি m/qb, তাহলে 2πm/qb। এইটা হবে তোমার পর্যায়কাল। এই যে আবর্তন করছে এই আবর্তনের পর্যায়কাল হবে 2πm/qb। এর কম্পাঙ্ক কত হবে? n কত হবে? n সমান হবে 1/t সমান qb/2πm। 1/t সমান qb/2πm। এই কম্পাঙ্কটাকে বলা হয় সাইক্লোট্রন কম্পাঙ্ক। এই কম্পাঙ্কটাকে বলা হয় সাইক্লোট্রন কম্পাঙ্ক। তো তোমরা কোশ্চেন লেখো সাইক্লোট্রন কম্পাঙ্ক কাকে বলে, এর রাশিমালা নির্ণয় করো। পরীক্ষায় পড়ে লিখবে, আমি উত্তরটা বলে দেবো। লেখো সাইক্লোট্রন কম্পাঙ্ক কাকে বলে, এর রাশিমালা নির্ণয় করো। লিখেছো? হ্যালো, সাইক্লোট্রন কম্পাঙ্ক কাকে বলে, এর রাশিমালা নির্ণয় করো। লিখেছো? হ্যালো, হ্যাঁ লেখো স্যার। সাইক্লোট্রন কম্পাঙ্কের সঙ্গে বলছি, লেখো একটি আহিত কণা সুষম চৌম্বক ক্ষেত্রের সমকোণে গতিশীল হলে একটি আহিত কণা সুষম চৌম্বক ক্ষেত্রের সমকোণে গতিশীল হলে আহিত কণাটির উপর ক্রিয়াশীল চৌম্বক বলের অভিমুখ ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুসারে চৌম্বক বলের অভিমুখ সমকোণে গতিশীল হলে একটি আহিত কণা সুষম চৌম্বক ক্ষেত্রের সমকোণে গতিশীল হলে একটি আহিত কণা সুষম চৌম্বক ক্ষেত্রের সমকোণে গতিশীল হলে আহিত কণাটির উপর ক্রিয়াশীল চৌম্বক বলের অভিমুখ আহিত কণাটির উপর ক্রিয়াশীল চৌম্বক বলের অভিমুখ ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুসারে সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী হয়। সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী হয়। ফলে কণাটি বৃত্তাকার পথে আবর্তন করে। এই আবর্তনের কম্পাঙ্ককে সাইক্লোট্রন কম্পাঙ্ক বলে। হয়েছে? ফলে কণাটি বৃত্তাকার পথে আবর্তন করে, এই আবর্তনের কম্পাঙ্ককে সাইক্লোট্রন কম্পাঙ্ক বলে। তাহলে সাইক্লোট্রন কম্পাঙ্ক কাকে বলে? স্যার একবার বলে দিন। ধরা যাক আহিত একটি কণা, ধরা যাক স্মল এম ভরের কিউ আধানে আহিত একটি কণা ভি বেগে বি সুষম চৌম্বক ক্ষেত্রের সমকোণে গতিশীল। ধরা যাক স্মল এম ভরের কিউ আধানে আহিত একটি কণা ভি বেগে বি সুষম চৌম্বক ক্ষেত্রের সমকোণে গতিশীল। সুতরাং কণাটির উপর ক্রিয়াশীল
চৌম্বক বল এফ সমান কিউ ভিবি, কণাটির উপর ক্রিয়াশীল চৌম্বক বল এফ সমান কিউ ভিবি। এই বলের অভিমুখ ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুসারে একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখে হবে। এই বলের অভিমুখ ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুসারে একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখে হবে। ফলে এই বলের অভিমুখ ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুসারে একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখে হবে। ফলে আধানটি বৃত্তাকার পথে আবর্তন করবে। এবং এই আবর্তনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেবে কিউভিবি। চৌম্বক বল, এই আবর্তনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলে যোগান দেবে চৌম্বক বল কিউভিবি বলতে পারো, বা কিউভিবি চৌম্বক বল কিউভিবি হচ্ছে এই আবর্তনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলে যোগান দিবে চৌম্বক বল কিউভিবি। বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর হলে এম কিউভিবি সমান এম ভি স্কোয়ার বাই আর। বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর হলে কিউভিবি সমান এম ভি স্কোয়ার বাই আর, বা আর সমান এম ভি বাই কিউবি। একটা ভি কেটে গেছে, এম ভি বাই কিউবি, আর সমান এম ভি বাই কিউবি। তারপর লিখবে সুতরাং আধানটির পর্যায়কাল, বৃত্তাকার পথে আধানটির পর্যায়কাল টি সমান 2 পাই আর বাই ভি সমান 2 পাই এম বাই কিউবি। পর্যায়কাল টি সমান 2 পাই আর বাই ভি সমান 2 পাই এম বাই কিউবি। অতএব কম্পাঙ্ক n সমান 1 বাই টি সমান কিউবি বাই 2 পাই এম। 1 বাই টি সমান কিউবি বাই 2 পাই এম। ইহাই সাইক্লোট্রন কম্পাঙ্কের রাশিমালা, বা ইহাই সাইক্লোট্রন কম্পাঙ্ক। কি বোঝা গেছে? যার হয়েছে ছবি তুলে দিয়ে দাও স্যার। নেক্সট দেখো, একটা আধান চৌম্বক ক্ষেত্রে স্থির থাকলে কি হয় দেখলাম, চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল হলে কি দেখলাম, আর চৌম্বক ক্ষেত্রের সমকোণে গতিশীল হলে কি হয় দেখলাম। এরপরে হচ্ছে আধানটা যদি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে যে কোনো কোণে গতিশীল হয়, আধানটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে যদি যে কোনো কোণে গতিশীল হয় তাহলে কি হবে দেখো। একটা আধান যদি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে যে কোনো কোণে গতিশীল হয়, ধরো এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, মানে যে অক্ষ চৌম্বক ক্ষেত্রকে নির্দেশ করছে, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ ধরে নিলাম। এটা এক্স, এটা ওয়াই, এটা জেড ধরে নিলাম। কি হলো, ভি বেগে এই কার সঙ্গে চৌম্বক ক্ষেত্র মানে কি এই অক্ষটা, এইটা চৌম্বক ক্ষেত্রের অক্ষ, এইটাই বি এর অক্ষ। কারণ জেড অক্ষ মানে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণ করে প্রবেশ করলো। চৌম্বক ক্ষেত্রের সঙ্গে কি থিটা কোণ করে একটা আধান প্রবেশ করলো। তাহলে এটা কি থিটা কোণ করে প্রবেশ করছে মানে কি 90 ডিগ্রি কোণে নয়, মানে চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল নয়, চৌম্বক ক্ষেত্রের সমান্তরালেও নয়, চৌম্বক ক্ষেত্রের সমকোণেও নয়। কি হলো, চৌম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণ করে আধানটা প্রবেশ করলো। তাহলে এই বেগটাকে আমরা দুটো উপাংশে ভাগ করতে পারবো। একটা হবে এই দিক বরাবর, চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল বরাবর, এই দিয়ে কত হবে ভি সাইন থিটা, আর একটা হবে এই দিকে, সেটা কত ভি কস থিটা। তাহলে ভালো করে দেখো, আধানটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণ করে প্রবেশ করেছে,
তার জন্য আধানটা থিটা কোণ করে প্রবেশ করেছে মানে কি সমকোণে নয় বা সমান্তরালে নয়, যে কোনো কোণে, তখন আমি ওই বেগটাকে কি করতে পারছি, দুটো উপাংশে ভাগ করে নিতে পারছি। চৌম্বক ক্ষেত্রের দিকে হচ্ছে ভি কস থিটা, চৌম্বক ক্ষেত্রের দিকে হচ্ছে ভি কস থিটা, আর চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল সমকোণে মানে ওয়াই অক্ষ মানে কি চৌম্বক ক্ষেত্রের সমকোণে, কারণ যে অক্ষ বরাবর বিটা ক্রিয়া করছে, চৌম্বক ক্ষেত্রের সমকোণে হচ্ছে কত, ভি সাইন থিটা। চৌম্বক ক্ষেত্রের দিকে হলো ভি কস থিটা আর চৌম্বক ক্ষেত্রের সমকোণ হলো ভি সাইন থিটা। আচ্ছা বলো তো, এই ভি কস থিটা বেগটার জন্য আধানটার গতিপথ কেমন হবে? ভি কস থিটা বেগটার জন্য আধানটার গতিপথ কেমন হবে? তাড়াতাড়ি বলো। হয় তাহলে আধানটার উপরে ক্রিয়াশীল বল শূন্য হয়, তাহলে আধানটা সমান্তরালেই যাবে। তাহলে ভিটা চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে আছে ভি কস থিটাটা, তাহলে ভি কস থিটার জন্য আধানটা কি হবে, ওই চৌম্বক ক্ষেত্র বরাবর সমান্তরালে যাবে। আধানটা কি আছে, ভি কস থিটাটা কি আধানটার সমান্তরালে আছে, তাহলে এই এর জন্য আধানটা ভি কস থিটা কি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে আছে, তাহলে এই সমান্তরালে গতিবেগের জন্য আধানটা কি সমবেগে সমান্তরালে যাবে, ওই জন্য ভি কস থিটার জন্য আধানটা কি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে অর্থাৎ যে অক্ষ বরাবর গতিশীল হবে। ভি কস থিটার জন্য আধানটা চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে অর্থাৎ ভি কস থিটা বেগ নিয়ে গতিশীল হবে। বুঝতে পেরেছো কি পারোনি? একটু আগেই আমরা বললাম যে একটা আধান যদি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল হয়, তাহলে আধানটার উপরে ক্রিয়াশীল বল শূন্য হয়, ফলে আধানটা ওই চৌম্বক ক্ষেত্রের সমান্তরালেই গতিশীল হয়। তাহলে এখানে কি ভি কস থিটা বেগটা কি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে আছে, তাই ভি কস থিটা বেগটার জন্য আধানটা চৌম্বক ক্ষেত্র বরাবরই অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল বরাবরই সমবেগে গতিশীল হবে। আর ভি সাইন থিটা বেগটা কি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে আছে, সমকোণে আছে। ভি সাইন থিটা বেগটা কি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে আছে, তাহলে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে যদি সমকোণে থাকে, তাহলে এটা কি হবে, এই ভি সাইন থিটা বেগটার জন্য আধানটা কি বৃত্তাকার পথে আবর্তন করবে। কারণ একটু আগে দেখলাম একটা আধান যদি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে গতিশীল হয়, তাহলে তার সেই আধানটা বৃত্তাকার পথে আবর্তন করি। তাহলে ভি সাইন থিটা বেগটার জন্য কি হবে, আধানটা বৃত্তাকার পথে আবর্তন করবে। আর ভি কস থিটার জন্য কি হবে, আধানটা সমবেগে সরলরেখা বরাবর যাবে। এই জন্য আধানটা কি হবে, এইভাবে ঘুরতে ঘুরতে উপর দিকে উঠে যাবে। এইটাকে বলা হচ্ছে স্পাইরাল গতি, সর্পিলাকার গতি, এইটাকে বলা হচ্ছে স্পাইরাল গতি। আর একবার রিপিট করছি, ভালো করে শুনবে। একটা আধান চৌম্বক ক্ষেত্রের সঙ্গে যে কোনো থিটা কোণে প্রবেশ করলো, লম্ব ভাবেও নয় সমান্তরাল ভাবেও নয়, যে কোনো থিটা কোণে ভি বেগে প্রবেশ করলো, তাহলে ওই বেগটাকে আমরা দুটো উপাংশে ভাগ করছি। চৌম্বক ক্ষেত্রের দিকে হচ্ছে ভি কস থিটা আর চৌম্বক ক্ষেত্রের লম্ব দিকে হচ্ছে ভি সাইন থিটা। এই ভি কস থিটা বেগটার জন্য আধানটা কি হবে, চৌম্বক ক্ষেত্র বরাবর সমবেগে যাবে। কেন? কারণ এইটা চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে আছে, তাই ভি কস থিটার জন্য আধানটা চৌম্বক ক্ষেত্র বরাবর সমান্তরালে যাবে। আর ভি সাইন থিটাটা কি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে করছে, তাই ভি সাইন থিটার জন্য কি আধানটা বৃত্তাকার পথে আবর্তন করবে। সেই জন্য আধানটা বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে উপরে উঠবে। এই গতিটাকে বলা হচ্ছে সর্পিলাকার গতি বা স্পাইরাল গতি। এই গতিটাকে বলা হচ্ছে সর্পিলাকার গতি বা স্পাইরাল গতি। এক্ষেত্রে যে ব্যাসার্ধ হবে, আমরা জানি বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর সমান হয় কি, একটু আগেই করলাম, আর সমান কি করেছি, এমভি বাই কিউবি, আর সমান এমভি বাই কিউবি করেছি। তাহলে এই ক্ষেত্রে কি হবে, আর আর ড্যাশ হবে আর আর থাকবে না, তাহলে বৃত্তাকার পথে ব্যাসার্ধটা কি হবে, আর ড্যাশ হবে। আর ড্যাশ সমান হবে কি এমভি বাই কিউবি হবে না, এমভি সাইন থিটা বাই কিউবি হবে। কেন সাইন থিটা হলো, কারণ যে বেগটার জন্য বৃত্তাকার পথে ঘুরছে সেই বেগটা কত, ভি সাইন থিটা। ভি বেগটার জন্য ঘুরছে না, ভি সাইন থিটা বেগটার জন্য বৃত্তাকার পথে ঘুরছে, কারণ ভি সাইন থিটা বেগটা কি আছে, চৌম্বক ক্ষেত্রের সমকোণে আছে। তাই আর ড্যাশটা কত হবে, এম ভি সাইন থিটা বাই কিউবি। এইটা হচ্ছে ঘোরার জন্য ব্যাসার্ধ। এখন দেখো চৌম্বক ক্ষেত্রে যখন এটা এ হলো, এবার দেখো এর ক্ষেত্রে পর্যায়কালটা কি হবে, পর্যায়কাল টি সমান হবে, আমরা করেছি টি সমান 2 পাই এম বাই কিউবি। এখানে দেখো পর্যায়কালের কোনো পরিবর্তন হবে না। কেন? এখানে তো ভি এর উপর নির্ভর করছে না, পর্যায়কালটা যেহেতু বেগের উপর নির্ভর করছে না, এই পর্যায়কাল একই থাকবে।
টি সমান 2 পাই এম বাই কিউ বি হবে। ব্যাসার্ধটা কমে যাবে, ব্যাসার্ধটা পরিবর্তন হয়ে যাবে, এম ভি সাইন থিটা বাই কিউ বি হবে, কিন্তু পর্যায়কালটা কি হবে 2 পাই এম বাই কিউ বি। তাহলে কম্পাঙ্ক কি হবে, কম্পাঙ্কেরও কোনো পরিবর্তন হবে না। কম্পাঙ্ক এন সমান কত হবে, এন সমান হবে কিউবি বাই 2 পাই এম। তাহলে পর্যায়কাল এবং কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না। ব্যাসার্ধটা হবে কত হবে, এম ভি সাইন থিটা বাই কিউবি, আর পর্যায়কাল আর কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না। কিন্তু পিচটা কি হবে বলি, পিচ কি তার আগে বলি। দেখবে তোমরা স্ক্রু গেজের ক্ষেত্রে পড়েছো যে স্ক্রু গেজের চক্রাকার স্কেলটাকে যদি একবার পূর্ণ আবর্তন করো তাহলে ওই চক্রাকার স্কেলটা রৈখিক স্কেল বরাবর যতটা যায় তাকে বলা হয় স্ক্রু পিচ। তোমরা পড়েছো স্ক্রু গেজের ক্ষেত্রে চক্রাকার স্কেলটাকে একবার পূর্ণ আবর্তন করলে চক্রাকার স্কেলটা রৈখিক স্কেল বরাবর যতটা যায় সেটাকে বলা হয় স্ক্রু পিচ। তো এখানে এই বৃত্তাকার পথে একবার ঘোরার জন্য আধানটা চৌম্বক ক্ষেত্র সমান্তরালে যতটা পথ যাবে সেটাকে বলা হবে পিচ। তাহলে পিচ সমান কি, একবার ঘোরার জন্য যতটা পথ যাচ্ছে, তাহলে একবার ঘুরতে সময় লাগছে কত টি, আর কত বেগে যাচ্ছে এই দিকে যাওয়ার গতিবেগ কত ভি কস থিটা। তাহলে বেগ হচ্ছে ভি কস থিটা, মানে বেগ ইনটু সময়, সময় কত টি। কারণ একবার ঘুরতে সময় লাগছে যেটা পর্যায়কাল টি, আর এই দিকে যাচ্ছে কত বেগে ভি কস থিটা বেগে, তাহলে একবার ঘুরলে এই দিক বরাবর যে পথ যাবে সেটা হচ্ছে কি ভি কস থিটা ইনটু টি। তাহলে ভি কস থিটা ইনটু টি যদি করো তাহলে এইটা সমান ভি এর মানটা কত, ভি সমান দেখো ভি সমান কিউ বি আর ড্যাশ, কিউ বি আর ড্যাশ বাই এম সাইন থিটা, এটা হচ্ছে তোমার ভি ইনটু কি কস থিটা যেমন আছে থাকলো। ভি এর মানটা বসালাম এখান থেকে, কেন আর ড্যাশ সমান হচ্ছে এম ভি সাইন থিটা বাই কিউ বি। তাহলে ভি সমান কি কিউ বি ইনটু আর ড্যাশ বাই এম ইনটু সাইন থিটা, আর এটা কস থিটা আছে ইনটু টি, টি মানে কত 2 পাই এম বাই কিউ ইনটু বি, 2 পাই এম বাই কিউ বি, 2 পাই এম বাই কিউ বি। এই যে কিউ বি, এই কিউ বি কেটে গেল, একটা এম কেটে গেল, তাহলে থাকবে কত, পিচ সমান হবে 2 পাই আর ড্যাশ, 2 পাই আর ড্যাশ কস থিটা বাই সাইন থিটা মানে কট থিটা, 2 পাই আর ড্যাশ ইনটু কট থিটা। এটা হবে তোমার ওর উপরে ওর পিচ, মানে একবার ঘোরার জন্য, আবার বলছি একবার ঘোরার ফেলে আধানটা চুম্বক ক্ষেত্র বরাবর যতটা পথ যাবে সেটাকে বলা হয় পিচ। তাহলে পিচটা কত হলো 2 পাই আর ড্যাশ ইনটু কট থিটা, এইটা হলো তোমার পিচ। আধানটা যদি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে প্রবেশ না করে যে কোনো কোণে প্রবেশ করে তাহলে আধানটা কি হবে, বৃত্তাকার পথেও ঘুরবে না, স্পাইরাল গতি হবে, মানে একটা উপাংশের জন্য সমান্তরাল হবে আর একটা উপাংশের জন্য বৃত্তাকার পথে গতিশীল হবে, ফলে এরাল আর একবার ঘোরার জন্য যতটা পথ যাবে সেটাকে বলা হবে পিচ। হচ্ছে এতটুকু পর্যন্ত।